2023 সালে একটি সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতির সবশেষ নজির। একই প্রকল্পের দাম ভারতের কুদানকুলামে ছিল $6.7 বিলিয়ন আর বাংলাদেশে হল $12.65 বিলিয়ন। তিনি রূপপুর প্রকল্পকে বললেন মিসরুলের এক বিশাল স্মারক। আর 2026 সালের 28 এপ্রিল সেই একই প্রকল্পের ফুয়েল লোডিং উদ্বোধনের দিনে ঢাকায় রোসাটমের পরিচালক অ্যালেক্সি লিখাচেভের সাথে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন। তাহলে প্রশ্নটা স্বাভাবিক, তখন দুর্নীতির স্মারক, এখন প্রশংসা কেন? ক্ষমতার চেয়ারে বসলে কি দৃষ্টিভঙ্গিও বদলে যায়, নাকি অন্য কোনো বাস্তবতা আছে যেটা আমরা বুঝছি না? আজকের বিশ্লেষণে এই প্রশ্নের উত্তর খুঁজব। বিএনপির বিরোধিতার ইতিহাস ঠিক কতটা পুরনো? বিএনপির রূপপুর বিরোধিতা শুধু 2023 সালের না, এই গল্পের শুরু আরও অনেক আগে। 2001 সালে যখন আওয়ামী লীগ সরকার রাশিয়ার সাথে রূপপুর নিয়ে আলাপ শুরু করেছিল, তখন বিএনপি সেই আলোচনা থামিয়ে দিয়েছিল। 2001 সালের নির্বাচনে জিতে ক্ষমতায় এসে বিএনপি প্রকল্পের আলোচনায় প্রায় বন্ধ করে দেয়। তারপর 2009 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে রাশিয়ার সঙ্গে নতুন করে কথা শুরু করলো। 2013-তে এসে প্রথম চুক্তি, 2015-তে মেগা চুক্তি হলো। পুরো এই সময়টায় বিএনপি বিরোধী আসনে বসে তীব্র সমালোচনা করে গেছে। দুর্নীতির অভিযোগ, খরচ নিয়ে প্রশ্ন, নিরাপত্তা নিয়ে শঙ্কা। সেই সমালোচনায় সবকিছু কি মিথ্যা ছিল? না, খরচের তুলনামূলক প্রশ্নটাও যুক্তিসঙ্গত ছিল। বাংলাদেশের নিজস্ব পারমাণবিক প্রকৌশল উপদেষ্টা ডক্টর আব্দুল মতিন নিজেই 2017 সালে লিখেছিলেন, চুক্তির মূল্য সম্পূর্ণ অযৌক্তিক এবং সঠিক দর কষাকষি করলে দাম অনেক কম হতো। বালিশ কেলেঙ্কারির মতো দুর্নীতিও ঘটেছে, কিন্তু বিএনপির অবস্থান শুধু সংস্কার চাওয়া ছিল না, প্রকল্পটাই মিসরুলের স্মারক বলা ছিল। ক্ষমতায় এসে বন্ধ না করে প্রকল্পের চারায় পানি ঢালছে কেন বিএনপি? 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনে 208 আসন পেয়ে ক্ষমতা এলো বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী, হাতে পূর্ণ ক্ষমতা। চাইলে কি আর রূপপুর বন্ধ করে দিতে পারত? কাগজে কলমে হয়তো পারত, বাস্তবে 5টা কারণে সেটা ছিল প্রায় অসম্ভব। প্রথম কারণ, ঋণের ফাঁদ। রাশিয়া $11.38 বিলিয়ন ঋণ দিয়েছে। এই ঋণ 28 বছরে শোধ করার চুক্তি। প্রকল্প বন্ধ করলে ঋণ শোধ করতেই হবে, কিন্তু বিদ্যুৎ আর পাওয়া যাবে না। মানে বিশাল আর্থিক ক্ষতি নিশ্চিত, বিনিময়ে কিছুই নেই। কোনো সরকারের পক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। দ্বিতীয় কারণ, আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা। রাষ্ট্রীয় চুক্তি কোনো একক রাজনৈতিক দলের সম্পদ না, এটা রাষ্ট্রের প্রতিশ্রুতি। চুক্তি বাতিল করলে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতো, ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ পাওয়া কঠিন হয়ে যেত। তৃতীয় কারণ, শক্তি সংকটের বাস্তবতা। বাংলাদেশে এখন 2000 কোটি টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া। আদানির সাথে বিরোধ চলছে, লোডশেডিংয়ে মানুষের জীবন অতিষ্ঠ করছে। এই অবস্থায় একটা চলমান 2400 মেগাওয়াটের প্রকল্প বন্ধ করা মানে জনরোষ নিশ্চিত করা। চতুর্থ কারণ, রাশিয়ার সাথে সম্পর্ক রক্ষা। 2026 সালের জানুয়ারিতে নির্বাচনের ঠিক আগে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন নিজে তারেক রহমানের সাথে দেখা করেছিলেন। দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার আলোচনা হয়েছিল। মানে ক্ষমতায় আসার আগে বিএনপি রাশিয়ার সাথে সম্পর্ক তৈরি করে রেখেছিল। পঞ্চম কারণ, কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন এই পরিমাণ বেস লোড বিদ্যুৎ অন্য কোনো উৎস থেকে এত দ্রুত পাওয়া সম্ভব নয়। কয়লা, গ্যাস, সৌর কোনোটাই এত বড় স্থিতিশীল বিদ্যুৎ এত কম সময়ে দিতে পারবে না। তাহলে বিএনপির বিরোধিতা কি মিথ্যা ছিল? এখানেই আসল প্রশ্নটা। বিরোধী দলে থাকলে প্রতিটা সরকারি প্রকল্পের দোষ খোঁজাটাই রাজনীতির নিয়ম। বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন না, বরং এটাই রাজনীতির ঐতিহ্য। আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও ঠিক একই কাজ করেছে। কিন্তু প্রশ্নটা হলো, বিএনপির সমালোচনার কোন অংশটা জেনুইন ছিল আর কোন অংশটা নিছক রাজনৈতিক কৌশল?
জেনুইন যেটা ছিল তা হচ্ছে প্রকল্প নিয়ে বিএনপির দুর্নীতির প্রশ্নটা। প্রকল্পের ব্যয় অন্যান্য দেশের তুলনায় বেশি, এটা সত্য। দুর্নীতির তদন্ত হচ্ছে, এটাও সত্য। কিন্তু যেটা জেনুইন ছিল না তা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধারণাটাকেই সম্পূর্ণ অস্বীকার করা। কারণ বিএনপি নিজেই 1995 সালে জাতীয় শক্তি নীতিতে পারমাণবিক বিদ্যুৎকে সম্ভাব্য বিকল্প হিসেবে চিহ্নিত করেছিল। এটাকে বলে রাজনৈতিক সুবিধাবাদ, অপোজিশনে থাকলে বিরোধিতা, ক্ষমতা এলে বাস্তবতার সাথে মিলিয়ে নেয়া। এটা বাংলাদেশের রাজনীতির একচেটিয়া বৈশিষ্ট্য নয়, পৃথিবীর প্রায় সব দেশেই এই প্যাটার্ন দেখা যায়। পয়সা খাওয়ার পায়তারা, এটা বলাই যায় যে বিএনপি রূপপুর থেকে আর্থিক সুবিধা নিচ্ছে। এই মুহূর্তে এমন কোনো প্রমাণিত তথ্য নেই, কিন্তু তখন শুধু বিরোধিতা করেছিল, এখন বাস্তবায়ন করছে। এই যুক্তিতে দুর্নীতির অভিযোগ করাটা হবে শুধুই অনুমান, আর অভিযোগ অনুমানের ভিত্তিতে নয়, তথ্যর ভিত্তিতে করতে হয়। প্রমাণের ভিত্তিতে যা বলা যায় তা হলো রাজনৈতিক অবস্থানের পরিবর্তন ঘটেছে, সেটা নথিভুক্ত। কারণটা রাজনৈতিক বাধ্যবাধকতা, অর্থনৈতিক বাস্তবতা এবং রাষ্ট্রীয় চুক্তির দায়। এগুলো দলীয় রাজনীতির চেয়ে শক্তিশালী প্রমাণিত হয়েছে। যে এসেছে সেই চেষ্টা করেছে। রূপপুরের ইতিহাস, প্রতিটা দল কোনো না কোনো সময় এটাকে থামিয়েছে বা এগিয়ে দিয়েছে। 1961-তে পাকিস্তান সরকার স্বাধীনতার পর বঙ্গবন্ধু, তারপর জিয়া, এরপর এরশাদ, খালেদা, হাসিনা, সবার আমলেই প্রকল্পটা কখনো এগিয়েছে, কখনো থেমেছে। ক্ষমতায় থাকলে এগিয়ে দিয়েছে, বিরোধী দলের থাকলে প্রশ্ন করেছে। এটা একটা বড় শিক্ষা। বাংলাদেশের জাতীয় অবকাঠামোর সিদ্ধান্তগুলো দলীয় রাজনীতির হাতিয়ার হয়ে যায়। যে দলই ক্ষমতায় আসুক, বাস্তবতার সামনে শেষ পর্যন্ত একই সিদ্ধান্ত নিতে হয়। রূপপুর সেই বাস্তবতার জ্বলন্ত প্রমাণ। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে বিএনপির আগের বিরোধিতায় কিছু বৈধ প্রশ্ন ছিল, বিশেষ করে খরচ ও স্বচ্ছতা নিয়ে। কিন্তু ক্ষমতায় এসে প্রকল্প সমর্থন করাটাও রাজনৈতিক সুবিধাবাদ। রাজনীতিবিদরা বিরোধী দলে থাকলে একভাবে কথা বলেন, ক্ষমতা এলে ভিন্নভাবে চলেন। এটা বাংলাদেশের বাস্তবতা। প্রশ্নটা হওয়া উচিত, এই দ্বিচারিতার বিরুদ্ধে জনগণ হিসেবে আমরা কতটুকু জবাবদিহিতা দাবি করতে পারি। রূপপুরের দুর্নীতির তদন্ত চলছে, সেই তদন্তের ফলাফলের দিকে নজর রাখুন। যদি নতুন সরকারের আমলেও অনিয়ম প্রমাণিত হয়, তখন প্রশ্নটা আরও তীক্ষ্ণ হবে।